বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক রেসিপি। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন। প্রথমে আমি একটা চালনির মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তো কেক তৈরি করতে অবশ্যই ময়দাটাই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকের স্বাদটা ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, সেই সাথে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। এটা হচ্ছে হাফ চামচ, তো এর অর্ধেক দিয়েছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিতে হবে বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আপনারা কিন্তু এই ভ্যানিলা পাউডার হাতের কাছে না থাকলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এই ময়দার মধ্যে ব্যবহার করতে হবে না, সেটা ডিমের মধ্যে ব্যবহার করতে হবে। এরপর আমি খুব ভালোভাবে এটাকে চেলে নিচ্ছি। তো একবার না 2 থেকে 3 বার এটাকে আমি চেলে নেব, এতে করে কেকটা কিন্তু একদম সফট হয়। চেলে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব, যাতে করে এর ভেতরে বাতাস ঢুকতে না পারে। তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4টা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না, তো এই টিপসটাও কিন্তু মাথায় রাখবেন। এরপর আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি। তো এই ডিমগুলো কিন্তু আমার একটু বড় সাইজের। ডিমগুলো ভেঙে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি ব্যবহার করেছি। তো চিনিটা দেওয়ার পরে এখন আমি এগুলোকে বিট করে নেব। আপনাদের হাতের কাছে যদি এই ইলেকট্রিক বিটারগুলো না থাকে তাহলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটা করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে সময়টা একটু বেশি লাগবে, আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে সময়টা একটু কম লাগে। তো যাই হোক, আমি কিন্তু এটাকে বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না এই ডিমটা একদম ফোমি হয়ে যাচ্ছে আর চিনির কোনো রকম দানা না থাকে, সেই পর্যন্ত এটাকে বিট করতে হবে। এর আগে কিন্তু আমি অনেকগুলো কেকের রেসিপি শেয়ার করেছি, তো ওইগুলোর মধ্যে কিন্তু বিভিন্নভাবে শেয়ার করা আছে, আপনারা চাইলে ওইগুলো দেখে নিতে পারেন। আর আজকের এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় একটু হলেও কাজে আসবে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে। তো দিয়ে আমি এখন বিট করে নিচ্ছি। আর এটা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ফুলে একদম কিন্তু ডাবল হয়ে গেছে। তো এটা বিট করতে করতে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে কোনো রকম যেন চিনির দানা না থাকে। চিনির দানা যদি থেকে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হয় না, চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এটাকে বিট করে নিয়েছি। যখন এরকম ফোম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার বা সিরকা যেটাই বলেন, 1 চা চামচ দিয়ে দিয়েছি। আজকের এই কেকটার মধ্যে আমি কোনো রকম তেল ব্যবহার করব না, তেল ছাড়া এই কেকটা তৈরি করব। তো আমি ভিনিগারটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড বিট করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি বিটারের কাঁটাগুলো খুলে নিয়েছি। তো একটা কাঁটা সরিয়ে রাখছি আর একটা কাঁটা দিয়ে আমি পুরো ব্যাটারটাকে তৈরি করব। চাইলে এই স্প্যাচুলাটা দিয়েও মিশিয়ে নেওয়া যাবে, অথবা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এই মিশ্রণটাকে মিশিয়ে নেওয়া যাবে। তো এখন আমি এইখানে যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিব। তো এইখানে কিন্তু একবারে সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে নিয়ে তারপরে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোটা অবশ্যই খেয়াল করে মিশিয়ে নিতে হবে, একদম স্লোভাবে মিশিয়ে নিতে হবে, ধীরে ধীরে। কোনোভাবে এটা দ্রুত মেশানো যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। সেক্ষেত্রে কেকটা কিন্তু কখনোই ফুলবে না বা কখনোই স্পঞ্জি হবে না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 3-4 বারে কিন্তু আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি আর ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা খুব বেশি এখানে টেনে দিইনি, তো এটা কিন্তু একদম ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে, আমি বারবার বলে দিচ্ছি। কারণ এই মেশানোটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই কেকটা ফুলবে না, নষ্ট হয়ে যাবে।
তো আমি এটাকে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দেখার পর মানে মনোযোগ দিয়ে যদি এই রেসিপিটা দেখেন তাহলে যারা কখনো কেক তৈরি করেননি তারাও কিন্তু একদম পারফেক্টভাবে কেকটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি কিন্তু সবটুকু ময়দা দিয়ে তারপরে এটা মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে যাদের ডিমের সাইজটা ছোট তাদের কিন্তু একটু দুধ লাগতে পারে, মানে তরল দুধ লাগতে পারে। এখানে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি যদি ঘন হয় তাহলে এখানে অল্প একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তবে আমার ডিমের সাইজটা বেশ বড় ছিল আর ডিমের ম্যারানটাও কিন্তু খুব ভালো হয়েছিল, তাই এখানে আমি কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করিনি। তো আপনাদের ব্যাটারটা যদি এর থেকে ঘন হয় তাহলে কিন্তু এখানে একটু দুধ ব্যবহার করতে হবে। তো এখন আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি নিচে কাগজ বিছিয়ে তারপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি, সাইডে কিন্তু তেল দেওয়া যাবে না। তো এখন আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। সবটুকু ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে যে কেকটাকে আমি তৈরি করছি এই কেকটা দিয়ে কিন্তু 2 পাউন্ডের একটা কেক তৈরি হবে। তো এখন আমি একটু ট্যাপ করে দিচ্ছি, ট্যাপ করে দেওয়ার পর এখন একটা কাঠি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এর মধ্যে বড় কোনো বাবলস না থাকে। তো বাবলস থেকে গেলে দেখা যায় কেকের মধ্যে বড় বড় ছিদ্র হয়। তো আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি হালকা হাতে, কোনোভাবেই জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না। এখন আমি চুলায় চলে যাচ্ছি কেকটাকে তৈরি করার জন্য। চুলায় আগে থেকেই কিন্তু একটা হাঁড়ি আমি 10 মিনিট গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে গরম করেছি, নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো এখন আমি কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এখন আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এটা খেয়াল রাখতে হবে যাতে করে ঢাকনার চারপাশে খুব বেশি ফাঁকা না থাকে, হাওয়াটা বাইরে বের হতে না পারে আর বাইরের হাওয়াটা ভেতরে ঢুকতে না পারে। এখানে আমি একটা মোটা কাপড় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মোটা টাওয়াল দিয়ে দিতে পারেন। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এখন আমি ভারী কিছু উপরে দিয়ে দিচ্ছি, কোনোভাবেই যেন এটা ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি 40 মিনিট বেক করে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, সবচেয়ে লো হিটে এটাকে বেক করতে হবে। তো 40 মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি আর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না। কাঠিটা যখন এর ভেতরে দিয়ে দিচ্ছি, কাঠিটা তুললে দেখতে পাচ্ছেন একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে তারপরে ঠান্ডা করে নেব। তো আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেকের উপরটা কিন্তু একদম ভেজা ভেজা ভাব নেই। যখন কেকটা বেক করবেন তখন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে চুলার আঁচটা একবার কমিয়ে একবার বাড়িয়ে এভাবে করা যাবে না। পুরো কেকটা তৈরি করার সময় কিন্তু একই রকম রাখতে হবে চুলার হিটটা, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে। তো আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর এই কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু একদম কম সময়ে তৈরি করেছিলাম, দ্রুত, আর কেকটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আমি পিছনের যে কাগজটা সেটা কিন্তু তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর এই কেকটাকে আমি কেটে আপনাদের দেখিয়ে দেব যে এর ভেতরটা কেমন হয়েছে। তো চেষ্টা করেছি খুব সহজে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে করে যে কেউ এই কেকটা তৈরি করতে পারেন। আমি সব সময় চেষ্টা করি আমার চ্যানেলে যে সব ভিডিওগুলো আছে একদম সহজভাবে তুলে ধরার জন্য। তো এটা যারা নতুন আছেন তারাও কিন্তু তৈরি করতে পারবেন। এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি, উপরের দিকটাকে একটু সমান করে দিচ্ছি, যেদিকে একটু উঁচু আছে আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি উপরের দিকটাকে। তো আপনারা চাইলে একটু বেশি করেও ফেলে দিতে পারেন, তবে আমি উপরের দিকটা খুব বেশি কাটবো না, জাস্ট যেদিকে একটু উঁচু আছে সেদিকে একটু সমান করে নিয়েছি। এরপরে এই কেকটাকে 3টা অথবা 4টা স্লাইস করে কেটে নিতে পারেন। আমি এটাকে 3 ভাগে ভাগ করে নেব। তো সমান করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি এই কেকটাকে প্রথম এক ভাগ কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে, একদম সফট আর সুন্দর হয়েছে। তো একদম পারফেক্ট হয়েছে কেকটা, এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো আমি এটাকে আরও এক ভাগে ভাগ করে নেব। এই কেকটা দিয়ে কিন্তু
বার্থডে কেক তৈরি করতে পারেন অনায়াসে। এই কেকটা ডেকোরেশনও আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন। তো আমি এটাকে কেটে নিয়েছি আর এখন আমি কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তো এইখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এই ক্রিমের রেসিপিটা কিন্তু অলরেডি চ্যানেল আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এটা আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করেছি। তো এখন আমি এটাকে বিট করে নিচ্ছি, একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যতক্ষণ না ক্রিমটা একদম ঘন হয়ে যাচ্ছে, মানে এইরকম হয়ে যাচ্ছে। যখন বিট করতে করতে বিটারের কাটার যে দাগটা থেকে যাবে একদম স্পষ্টভাবে, তখন বুঝতে হবে যে ক্রিমটা হয়ে গেছে। তো ক্রিমটা যখন হয়ে যাবে, আমি বিটারের কাঁটাটা যখন ঝাড়া দিচ্ছি, এটা কিন্তু একদমই পড়ছে না। তো এই ক্রিমটা আমার একদম তৈরি হয়ে গেছে। এটাকে আমি উল্টো করে ধরছি, বাটিটাকে একদমই পড়ছে না। তো পারফেক্টভাবে যদি ক্রিমটা তৈরি হয় তাহলে কিন্তু কেক ডেকোরেশনটা অনেক ভালো হয়। তো এটা আমার হয়ে গেছে, এটাকে আমি সাইড থেকে নামিয়ে দিচ্ছি। আর ক্রিমটা তৈরি করার পর অবশ্যই একটু ফ্রিজে রাখার চেষ্টা করবেন, নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে এটা দিয়ে কাজ করলে কাজটা অনেক বেশি সুন্দর হয়। সাথে সাথে আমি কিছুটা কালার মিক্স করে নিচ্ছি। আমি এখানে রেড কালার এবং ইয়েলো কালার ব্যবহার করব আজকের কেকের জন্য। তো আমি এখানে জেল ফুড কালার ব্যবহার করছি। ক্রিমের মধ্যে অবশ্যই জেল ফুড কালারটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কালারটাও সুন্দর হয় আর ক্রিমটাও কিন্তু পাতলা হয়ে যায় না। তো আমি এটা বিটার দিয়ে মিশিয়ে নেব কালারটাকে। আপনারা চাইলে স্প্যাচুলা অথবা চামচ দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি একটা ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে নিচ্ছি, মানে পলিথিনের মধ্যে ক্রিমটাকে নিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি ক্রিমটা পাইপিং ব্যাগের ভেতরে ভরা হয় তাহলে কিন্তু একটা পাইপিং ব্যাগ দিয়ে অনেকগুলো কাজ করা যায়। তো আমি এখানে নিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন। নিয়ে নেওয়ার পরে এখন এই কাগজটাকে আমি একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন, একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো মাথার অংশটা থেকে একটুখানি কেটে দিচ্ছি। তো এখন আমি এটাকে একটা পাইপিং ব্যাগের ভেতরে ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগটা কিন্তু আমি আগে থেকে একটু মাথার অংশটা থেকে কেটে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইপিং ব্যাগের ভেতরে ভরে নিয়েছি। এখন চাপ দিলে কিন্তু এখানে ক্রিমটা বের হয়ে আসবে। তো যাই হোক, আমি এখন কেকটার মধ্যে ক্রিম লাগানোর জন্য একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের উপরে আমি একটু ক্রিম দিয়ে নিয়েছি যাতে করে কেকটা নড়াচড়া না করে। তো এখন একটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখন আমি উপরে সুগার সিরাপ ব্যবহার করব। তো এইখানে আমি হাফ কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে তারপরে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। তারপর একটু একটু করে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে ব্রাশ দিয়েও দিয়ে দিতে পারেন। তো এটা যেহেতু স্পঞ্জ কেক অনেক বেশি ড্রাই থাকে, এটার মধ্যে কিন্তু অবশ্যই সুগার সিরাপটা ব্যবহার করতেই হবে, তা না হলে কিন্তু ক্রিমটা বসবে না আর কেকটাও খেতে ভালো লাগবে না। এখন আমি এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। যার যতটুকু মানে ইচ্ছে ততটুকুই ক্রিম দেওয়া যাবে। আমি এখানে আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। এখানে ক্রিমটা কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এখন আমি সমান করে দিচ্ছি। তো এইভাবে ক্রিমটা দিলে ক্রিমটা অনেক বেশি সহজ হয় দিতে। আপনি আপনার পছন্দ মতো এখানে ক্রিম দিয়ে দিতে পারেন, চাইলে স্প্যাচুলা দিয়ে দিতে পারেন অথবা একটা প্যালেট নাইফ দিয়েও এটা দিয়ে দিতে পারেন। তো আমি একটু সমান করে দিয়েছি। এখন এর উপরে আরও একটা কেকের স্লাইস বসিয়ে দিব। তো এটাকে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এর উপরে আবার একটু সুগার সিরাপ দিয়ে দিতে হবে। তো এই সুগার সিরাপটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খেতে একটু ভালো লাগবে না, একদম ড্রাই আর শক্ত মনে হবে। তো অবশ্যই এই সুগার সিরাপটা দিয়ে নেবেন। এরপর আবার ক্রিম দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি পুরোপুরি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু একটা ভিডিও দিয়েই বার্থডে কেক ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজে। তো এটা আমি ক্রিম দিয়ে নেওয়ার পর এটাকেও আবার সমান করে দিচ্ছি। আর এই ক্রিমটা এত ভালো, মানে গরমে গলে যায় না,
কম দামে কিন্তু এই ক্রিমটা অনেক ভালো কাজ করে। আপনারা কিন্তু এই ক্রিমটা দিয়ে কাজ করতে পারেন। তো এই ক্রিমটা মানে খুব বেশি দাম না, একদম কম দামেই পাওয়া যায়। আর এই ক্রিমটা খেতেও অনেক মজার। এর উপরে আরও একটা কেকের স্লাইস বসিয়ে এখন আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা ক্রাম কোটিং দিয়ে নিব, মানে উপরে হালকা করে ক্রিম দিয়ে তারপরে ক্রাম কোটিং করে নিব। এতে করে আমি যখন ফিনিশিং দেব কেকের, তখন কেকের যে গুঁড়া গুঁড়া একটা ভাব থাকে সেটা উঠে আসবে না। অবশ্যই এরকম হালকা করে একদম পাতলা করে ক্রাম কোটিং করে নিতে হবে। ক্রাম কোটিং করার পর নর্মাল ফ্রিজে কমপক্ষে আধা ঘন্টা রেখে দিতে হবে। এতে করে কেকটা সুন্দরভাবে সেট হয়ে যায়। পরবর্তীতে যখন এই কেকটাকে ডেকোরেশন করব তখন কিন্তু আর কোনো সমস্যা হয় না। মানে সাথে সাথে কেকটা যদি ফিনিশিং দেওয়া হয় তাহলে কেকের যে গুঁড়া গুঁড়া একটা ভাব থাকে সেটা ক্রিমের মধ্যে চলে আসে। তো আমি এভাবে করে একটু হালকা করে ক্রাম কোটিং করে নিয়েছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে তারপরে ফিনিশিং দিয়ে নেব। উপরে ক্রিম দিয়ে নিচ্ছি। তো ক্রিমটাকে দিয়ে পুরো কেকটাকে কভার করে দিব, এরপর ফিনিশিং দিয়ে নেব। তো এই কেকটা তৈরি করা খুবই সহজ, মানে একদম সহজভাবে, সহজ ডিজাইন, সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। যে কেউ এই কেকটা তৈরি করতে পারবেন। বাসায় একবার হলো ট্রাই করবেন। ট্রাই করে আপনাদেরটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এটাকে সমান করে দিচ্ছি। প্রথম যারা নতুন কেকটা তৈরি করবেন তাদের কিন্তু এই ফিনিশিংটা আনতে অনেক বেশি সময় লাগে। তো যারা সব সময় কেক তৈরি করেন তাদের কিন্তু খুব একটা সময় লাগে না। তবে যারা মাঝে মধ্যে অথবা নতুন অবস্থাতে এই কেকটা ফিনিশিং দিতে যাবেন ক্রিম দিয়ে, তখন কিন্তু একটু সময় লাগে। তবে ধৈর্য সহকারে কাজটা করলে কিন্তু হয়ে যায়। তো আমি এটাকে দিয়ে নিয়েছি যতটুকু সম্ভব, মানে খুব বেশি ফিনিশিং দেওয়া লাগবে না। আমি দেখিয়ে দিব এটা কিভাবে সহজে করা যায়। খুব বেশি একদম ফিনিশিং আনার দরকার হবে না। তো যতটুকু সম্ভব আমি দিয়ে দিচ্ছি। তো আমি মোটামুটি ফিনিশিং একটা নিয়ে এসেছি। তো এটাকে আমি একটা ব্রেড নাইফ দিয়ে তারপরে সমান করে দিয়েছি। এখন আমি যেটা করব যে উপরের দিকটাতে এবং সাইডে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ দিয়ে এইভাবে করে একটু দাগ কেটে দিচ্ছি। এতে করে একটা সুন্দর একটা ডিজাইন হবে। আর উপরে যদি খুব ভালো ফিনিশিং না আসে তারপরেও কিন্তু কোনো সমস্যা হবে না। এটা দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি। তো সাইড থেকেও কিন্তু এইভাবে করে আমি ডিজাইনটা করে দিচ্ছি। তো এটা একদমই সহজ, জাস্ট কয়েক সেকেন্ড লাগে। এটা খুব বেশি কঠিন কাজ না। এটা আমার হয়ে গেছে। এখন আমি এইখানে ডিজাইন করে নেব সাইড থেকে। তো আগেই বলেছিলাম একদম সিম্পলভাবে আমি তৈরি করব কেকটাকে। এখানে একটা স্টার নজেল দিয়ে তারপরে আমি বর্ডার দিয়ে দিচ্ছি সাইডে। তো সাইডে একদম হালকা করে বর্ডারটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। হালকা একটু চাপ দিয়ে তারপরে একটু টেনে দিচ্ছি, একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো আপনি আপনার পছন্দ মতো ডিজাইন কিন্তু এইখানে করে নিতে পারেন। যখন নতুন অবস্থাতে কেক তৈরি করবেন তখন এইভাবে করে ক্রিমটা প্রথমেই আগে দিয়ে দেখবেন যে কোন নজলটা দিয়ে কীরকম বের হচ্ছে। তো সেই অনুযায়ী আপনারা কিন্তু ডিজাইনটা করতে পারেন। তো আমি একদম মানে এত কম সময়ে কেকটা তৈরি করেছিলাম, হাতে একদমই সময় ছিল না, তাই আমি দ্রুত মানে একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করছিলাম। নিচের দিকটা থেকেও কিন্তু আমি এভাবে করে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিছু ফুল বসিয়ে দিচ্ছি। এখানে গোলাপ কিন্তু আগে তৈরি করে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। তো আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। তো ডিজাইনটা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী, যে যেরকম ডিজাইন পছন্দ করেন সেরকমই এইখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে কয়েকটা গোলাপ বসিয়ে দিচ্ছি। তো ফুলগুলো বসিয়ে দেওয়ার পর এখন আমি কিছু পাতা ব্যবহার করব। তো লিপ নজেল দিয়ে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি।
পাতার কালারটা গ্রিন কালার করেছি। এরপরে আমি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি যে যে জায়গাগুলোতে একটু ফাঁকা দেখা যাচ্ছে সেই জায়গাতে। তো আপনি আপনার পছন্দ লিখে নেবেন। এরপর কিছু স্প্রিংকেল দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে আরও একটু ভালো লাগে। তো এই তো কেকটার ফাইনাল লুক হচ্ছে এইরকম। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।